একেবারে প্রিয়, অত্যন্ত মর্মান্তিক খবর, দুঃখজনক অবশ্যই। এবং তুমি যেমনটা বলছিলে যে 34 বছরের যে শাসন, বাম শাসন, সেখানে দ্বিতীয় এবং কার্যত বলা যেতে পারে শেষ সেনাপতি কিন্তু তিনি, বুদ্ধদেব ভট্টাচার্য। তার আজকে জীবনাবসান হয়েছে 80 বছর বয়সে। বার্ধক্যজনিত বেশ কিছু অসুখ ছিল, কিন্তু তার আগেও জানিয়ে রাখতে চাইব যে কয়েক মাস আগে অর্থাৎ গত 9ই আগস্ট তিনি কিন্তু হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন। যে বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন, সেখান থেকে এই মুহূর্তে ছবিটা দেখাবো। এই মুহূর্তে যারা বামফ্রন্টের যারা অন্যান্য কর্মী সদস্যরা রয়েছেন তারা একে একে আসতে শুরু করেছেন। কিছুক্ষণ আগে ভিতরে সৃজন ভট্টাচার্য তিনি এসে উপস্থিত হয়েছেন। এছাড়াও অন্যান্য যারা নেতৃত্বরা রয়েছেন তারা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই আসবেন। যেমনটা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি, সকাল 8:20 নাগাদ কিন্তু তার জীবনাবসান ঘটেছে এবং বাড়িতেই ডাক্তারেরা ছিলেন। বাড়িতে যখনই তার অবস্থা আরও খারাপ হতে শুরু করে, শারীরিক অবস্থা আরও খারাপ হতে শুরু করে, তখনই কিন্তু ডাক্তাররা এই বাড়িতে চলে আসেন এবং তারপরই কিন্তু যে তার অবস্থা ধীরে ধীরে ক্রমশ খারাপ হতে শুরু করে। এছাড়াও আমরা জানি যে তার ফুসফুসের সমস্যা ছিল, একাধিক সমস্যা ছিল তার দেহে। এর আগেও তিনি কোভিডে আক্রান্ত হয়েছিলেন, তারপরেও তিনি হাসপাতাল থেকে কিন্তু সেই যুদ্ধটা জয় করে বাড়িতে ফিরে এসেছিলেন। 12 দিনের মাথায় তাকে ছাড়া হয়েছিল। এর আগে একদম শেষবার যখন তিনি হাসপাতালে ভর্তি হন, 12টা দিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। একেবারে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে তিনি ফিরে এসেছিলেন। কিন্তু বাড়িতে যথেষ্ট নিয়মের মধ্যেই থাকতে হতো তাকে, সবসময় নজরদারিতে রাখা হতো তাকে, পর্যবেক্ষণে রাখা হতো তাকে। চিকিৎসকেরা 24 ঘন্টা থেকে পর্যবেক্ষণে রাখতেন, কিন্তু আজকে শেষ রক্ষা আর হয়নি। এবং যেমনটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত, তোমাকে আবারও জানিয়ে রাখতে চাইবো, 80 বছর বয়স হয়েছিল। ইতিমধ্যেই যে ছবি আমি দেখাচ্ছি, এই হচ্ছে পাম এভিনিউর বাড়ি। বুদ্ধদেব ভট্টাচার্য বাম জামানার দ্বিতীয় মুখ্যমন্ত্রী এবং আমরা যেমনটা বলতে পারি শেষ সেনাপতি হয়তো তিনি। এই মুহূর্তে যে সব থেকে ঐতিহাসিক যে গাড়িটা, সেই গাড়িটা একবার দেখাই। বুদ্ধবাবুর যে গাড়ি, সেই গাড়ি এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। এই গাড়ি কিন্তু যখন তিনি হাসপাতালে ছিলেন, এই গাড়ি তাকে বাড়ি নিয়ে যাওয়ার অপেক্ষায় দাঁড়িয়েছিল। এই হচ্ছে WB060002 সেই গাড়ি, তার সাদা অ্যাম্বাসেডর। ইতিমধ্যেই সেই ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি। এই হচ্ছে বুদ্ধবাবুর সেই গাড়ি, যে গাড়ি এখনো পর্যন্ত পাম এভিনিউর বাড়ির সামনে দাঁড়ানো রয়েছে। আর হয়তো বুদ্ধবাবু এই গাড়িতে চেপে হয়তো কোথাও যাবেন না, বা এই গাড়িতে হয়তো কিন্তু বসবেন না, কিন্তু সাদা অ্যাম্বাসেডর, তার যে সাদা অ্যাম্বাসেডর, এটা কিন্তু একদম স্মৃতি হয়ে থাকবে। আমরা জানি যখন এর আগে তিনি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন, তখন তাকে বাড়ি নিয়ে যাওয়ার অপেক্ষায় সেই হাসপাতালের বাইরে এই সাদা অ্যাম্বাসেডরটি রাখা ছিল। যুদ্ধ জয় করে তিনি যখন বাড়ি ফিরেছেন, তখন তাকে অ্যাম্বাসেডর করেই নিয়ে যাওয়া হয়েছে, কারণ এই সাদা অ্যাম্বাসেডর তার অত্যন্ত পছন্দের গাড়ি ছিল। অন্যান্য সময় আমরা এখনকার দিনে যেটা দেখতে পাই যে নেতা নেত্রীদের যে সেই এসি গাড়ি, বিলাসবহুল গাড়ি, সেই গাড়ি কিন্তু বুদ্ধবাবুর নয়। বুদ্ধবাবুর সেই সাদা মাটা এই অ্যাম্বাসেডর করেই তিনি বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে বেরিয়েছেন। এবং 2011 সালে 34 বছরের যখন বাম জামানার শেষ হয়, বলা যেতে পারে বুদ্ধদেব ভট্টাচার্য দ্বিতীয় মুখ্যমন্ত্রী এবং একই সঙ্গে বাম জামানায় যখন বাম শাসনে যখন তিনি ছিলেন, তাকে শেষ সেনাপতি হিসেবেই কিন্তু প্রত্যেকে মনে করেন। কারণ তার যে শাসন, তার যে ভাবনা, সেটা কিন্তু দূরদর্শী সম্পন্ন। আমরা প্রত্যেকেই জানি। এই মুহূর্তে ছবিটা আরও একবার দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্ট মোহিতকে। অত্যন্ত দুঃখের খবর। আজকে 8ই আগস্ট সকাল সকাল একটা অত্যন্ত দুঃখের খবর আমরা এই মুহূর্তে প্রথম ব্রেক করছি রিপাবলিক বাংলায়। ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ বাড়ির সামনে ধীরে ধীরে কিন্তু ভিড় জমতে শুরু করেছে। পাম এভিনিউর এই বাড়ি, যে বাড়ি বহু ইতিহাসের সাক্ষী, এই বাড়ি হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যের। প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি, এবং আজকে তার জীবনাবসান ঘটেছে। ইতিমধ্যেই আমরা যে ছবিটা দেখাচ্ছি পাম এভিনিউর এই বাড়িটা আরও একবার দেখাই। এই বাড়ি এর আগেও আমরা বহুবার এসেছি, কিন্তু এই বাড়ির পরিবেশটা আজকে কোথাও গিয়ে একদম অন্যরকম। কারণ আজকে যে বাড়ি তার একেবারে প্রিয় জায়গা ছিল, বাড়ি ছেড়ে তিনি কোথাও থাকতে চাইতেন না। যখন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন, তিনি বারবার একটাই কথা বলেছেন, আমি বাড়ি যাব কবে। বাড়ি যাওয়ার জন্য তিনি একদম মুখিয়ে থাকতেন। বাড়িটা তার খুব প্রিয় ছিল। এবং এই বাড়ির ভেতরে যদি আমরা একটুখানি স্মৃতিচারণ করি, তার বাড়ির ভেতরে যে সারি সারি বই সাজানো রয়েছে, একটা ঘর, তার যে বিছানা, সেইগুলো তার খুব প্রিয় ছিল। এবং এই বাড়িতেই কিন্তু তিনি আজকে
মৃত্যুবরণ করলেন। এই বাড়িতে থেকেই তার কিন্তু জীবনাবসান ঘটল। পিউ, একটা কথা না বললেই নয়, বুদ্ধদেব ভট্টাচার্য তিনি 34 বছরের যে বাম শাসন এবং তখন তিনি দ্বিতীয় মুখ্যমন্ত্রী, তার যে ভাবনা, তার যে দূরদৃষ্টি সম্পন্ন ভাবনা, চিন্তাশৈলী, বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন যে বক্তব্য রেখেছেন, তার সেই সাদা ধুতি, সাদা পাঞ্জাবি পরে যে হাঁটা, সেই হাঁটাটাও কিন্তু একদম অন্য রকমের বলা যেতে পারে। আজকে সবটাই মানুষ হয়তো মিস করবে, প্রত্যেকেই তার স্মৃতিচারণ করছেন যে বুদ্ধবাবু কেমন ছিলেন। এবং আজকে সকাল 8:20 নাগাদ তিনি প্রয়াত হয়েছেন। বাড়িতে ডাক্তারেরা এসেছিল, ডাক্তারেরা তার চিকিৎসা করছিলেন, কিন্তু ধীরে ধীরে শারীরিক অবস্থা কিন্তু খারাপ হতে শুরু করে, ক্রমশ খারাপ হতে শুরু করে। তার বিভিন্ন রকমের সমস্যা ছিল, ফুসফুসের সমস্যা ছিল, এছাড়াও তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। যখন 9ই আগস্ট তিনি হাসপাতালে ভর্তি হন, আলিপুরের বেসরকারি হাসপাতালে, তার কিন্তু নিউমোনিয়া ধরা পড়েছিল এবং ডাক্তারেরা তখন জানিয়েছিলেন যে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি, এবং শারীরিক অবস্থা ধীরে ধীরে খারাপ হতে শুরু করে। কিন্তু অনেক যুদ্ধ করে, যুদ্ধ জয় করে তিনি বাড়িতে ফিরে এসেছিলেন। মানসিক জোর, মনের শক্তি এতটাই তার ছিল যে তাকে বাড়ি ফিরতে হবে, তাকে সুস্থ হতেই হবে। এবং সেই সময় 12টা দিন পেরিয়ে তিনি বাড়ি ফেরেন। কিন্তু আজকে শেষ রক্ষা হয়নি। আজকে 8:20 সময় তিনি প্রয়াত হয়েছেন এবং পাম এভিনিউর এই বাড়িতেই তিনি প্রয়াত হয়েছেন। ডাক্তারেরা এখনো ভিতরে রয়েছে, আমরা জানি প্রত্যেকেই, চিকিৎসকেরা এখনো ভিতরে রয়েছে। তারা প্রত্যেকটা সময়ে 24টা ঘন্টায় কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যকে পর্যবেক্ষণে রাখা হতো। বাড়িতে সব সময়ের কিন্তু একজন করে নার্স থাকতেন এবং দীর্ঘদিন ধরেই যে গুরুতর শ্বাসের সমস্যা ছিল, অর্থাৎ শ্বাসকষ্টজনিত সমস্যা, সিওপিডিতে ভুগছিলেন তিনি। অসুস্থতার কারণে শেষ কয়েক বছর একেবারে গৃহবন্দী হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। 2021 সালে, তোমাকে আরও একবার মনে করিয়ে দিতে চাইব, 2021-এর মে মাসের মাঝামাঝিতেই তিনি কিন্তু কোভিডে আক্রান্ত হয়েছিলেন। অবস্থার অবনতি হওয়ায় 18ই মে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। একই সময় কোভিডে আক্রান্ত হয়েছিলেন তার স্ত্রী মীরা ভট্টাচার্য। তবে সব থেকে বড় বিষয় যেটা, যে গত 9ই আগস্ট তিনি যখন হাসপাতাল থেকে বিপদমুক্ত হয়ে বাড়ি ফেরেন, তারপর থেকে কিন্তু টানা আজ অবধি তাকে কিন্তু সবসময় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখতে চাইবো যে বেশ কয়েকদিন তিনি যখন হাসপাতালে ভর্তি ছিলেন, তাকে কিন্তু ভেন্টিলেশন সাপোর্টেও রাখা ছিল। এবং ইতিমধ্যেই আমি সৃজন ভট্টাচার্যের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমি জানি কি সৃজনদা, কিছু বলার নেই এই মুহূর্তে, কি বলবেন? একটা গোটা বিমান বসু আসছেন, মোহাম্মদ সেলিম আসছেন, যা বলার ওনারা বলবেন, আমি এখন এখানে কিছু বলবো না। সৃজন ভট্টাচার্য এই মুহূর্তে কোনো কথা বলতে চাইছেন না, তুমি শুনতেই পাচ্ছ। আমরা কথা বলার চেষ্টা করছিলাম, যারা নেতৃত্বরা রয়েছেন, শীর্ষ নেতৃত্বরা রয়েছেন যারা বামফ্রন্টের, তারা কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। এসে বিমান বসু আসবেন, মোহাম্মদ সেলিম তিনি হয়তো আসবেন কিছুক্ষণের মধ্যে। কিন্তু আবারও একটা ছবিটা দেখাই, আমার ভিডিও জার্নালিস্ট মোহিতকে বলবো, মোহিত, পাম এভিনিউর এই ছবিটা বারবার করে তুলে ধরো, কারণ এই ছবি সত্যি কথা বলতে এতগুলো বছর ধরে বহুবার এই ছবি সামনে এসেছে। পাম এভিনিউর বাড়িতে আমরা অনেকবার এসেছি, কিন্তু আজকে কোথাও গিয়ে একদম আলাদা, কারণ এই বাড়িতে স্মৃতি বিজড়িত রয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের, প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিছুক্ষণের মধ্যে অন্যান্য নেতৃত্বরা তারা আসবেন, বিমান বসু আর কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন। যেমনটা বলছিলাম যে সিওপিডিতে তিনি দীর্ঘদিন ধরে ভুগছিলেন, শ্বাসের সমস্যা ছিল। এছাড়াও তাকে কিন্তু যখন 29শে জুলাই তাকে ভর্তি করা হয় হাসপাতালে, আলিপুরের বেসরকারি হাসপাতালে, বেশ কয়েকদিন কিন্তু তাকে ভেন্টিলেশনের সাপোর্টে রাখা হয়েছিল, কারণ তার শারীরিক অবস্থা যথেষ্ট অবনতি হয়েছিল শারীরিক অবস্থার, এবং ভেন্টিলেশনে ইনভেন্সিভ সাপোর্টে তাকে রাখা হয়েছিল। ফুসফুস এবং একই সঙ্গে তার শ্বাসনালীতে মারাত্মকভাবে সংক্রমণ ধরা পড়ে। এই মুহূর্তে একে একে বামফ্রন্টের শীর্ষ নেতৃত্বরা তারা উপস্থিত হচ্ছেন। মোহাম্মদ সেলিম তিনি এসে উপস্থিত হয়েছেন, তিনি ভেতরে ঢুকছেন। সঙ্গে সৃজন ভট্টাচার্য তিনি রয়েছেন, এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখতে চাইব আর কিছুক্ষণের মধ্যেই বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু তিনি আসবেন। মোহাম্মদ সেলিম তিনি ভেতরে প্রবেশ করছেন, সঙ্গে সৃজন ভট্টাচার্য রয়েছে। এবং যখন আবারও একবার মনে করিয়ে দিতে চাইব, আজকে 8:20 নাগাদ তার জীবনাবসান ঘটে। বামফ্রন্ট জামানার দ্বিতীয় এবং কার্যত শেষ সেনাপতি প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজকে 8:20 সকাল 8:20 নাগাদ
তিনি প্রয়াত হয়েছেন। সৃজন ভট্টাচার্য তিনি সকাল সকাল এসে গিয়েছেন। মোহাম্মদ সেলিম তিনি ভিতরে ঢুকেছেন তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। ইতিমধ্যে বিমান বসু আর কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হবেন পাম এভিনিউর বাড়িতে। এই মুহূর্তে ডাক্তারেরা, চিকিৎসকরা যেমনটাই জানিয়েছেন, এখনো পর্যন্ত চিকিৎসক সূত্রে যেমনটা আমরা খবর পেয়েছি যে শ্বাসনালী এবং ফুসফুসে নতুন করে কিন্তু সংক্রমণ ধরা পড়েছিল। এছাড়াও শ্বাসের সমস্যা ছিল, শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল, বিভিন্ন রকম রোগে আক্রান্ত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। যখন তিনি হাসপাতালে শেষবারের জন্য ভর্তি হন, নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পরে ফুসফুস এবং শ্বাসনালীতে মারাত্মক রকমের সংক্রমণ ধরা পড়েছিল। তবে যুদ্ধ জয় করে ক্রমশ তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন এবং তারপরেই 12 দিনের মাথায় তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয় পাম এভিনিউর বাড়িতে থেকে। এলিনা, এই মুহূর্তে একেবারে স্মৃতি বিজড়িত সেই পাম এভিনিউর সমস্ত খবর এবং সেই ছবি আমরা অবশ্যই দেখাবো। তবে এই মুহূর্তে বাম নেতা রবীন্দ্র আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। বলার কিছু নিয়ে অত্যন্ত দুঃখজনক এই খবর, তবেও জানতে ইচ্ছা করছে পশ্চিমবঙ্গে যেভাবে 34 বছরে বামফ্রন্ট জামানার একটা কোথাও গিয়ে দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবুর তার জীবনাবসান হলো। আপনার সঙ্গে তো অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, এই মুহূর্তে কিছু শেয়ার করতে চাইবেন আমাদের সঙ্গে? কি বলবেন? শুধু এটুকু বলবো যে বাম আন্দোলন, ভারতের কমিউনিস্ট পার্টি, মার্কসবাদীর শীর্ষ নেতা, যুব আন্দোলন থেকে তার উত্থান এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমাদের পলিট ব্যুরোর প্রাক্তন সদস্য কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন, তার চিকিৎসা চলছিল। তিনি বাড়িতে চিকিৎসায় তিনি সাড়াও দিচ্ছিলেন। আজকে সকাল 8:20 তার জীবনাবসান হয়েছে। এটা আমাদের বাম গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে এ ধরনের একজন নেতৃত্বের জীবনাবসান স্বাভাবিকভাবেই এটা শোকাবহ বার্তা। সেই অবস্থায় আমরা এখন এই মুহূর্তে বলছি না, আমাদের নেতৃত্ব, পার্টির সম্পাদক মোহাম্মদ সেলিম সহ নেতৃত্ব ওখানে গিয়েছেন। ওখান থেকে সব পরবর্তী কর্মসূচি ঘোষিত হবে। স্বাভাবিকভাবে সবাই জানেন যে তিনি অসুস্থ দীর্ঘদিন ধরে, চিকিৎসকরা তার সমস্ত রকমের চিকিৎসা করেছেন, কিন্তু আজকেও চিকিৎসকরা ছুটে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তার জীবনাবসান ঘটেছে 8:20। আমরা এই ধরনের নেতৃত্ব, সর্বোচ্চ নেতৃত্ব, একজন কিংবদন্তি নেতা, সেই আমাদের রাজ্যে দীর্ঘদিনের 10.5 বছরের মুখ্যমন্ত্রী, স্বাভাবিকভাবেই তার এই মৃত্যুতে সমস্ত দেশব্যাপী শোকের ছায়া নেমে এসছে। আমরা তার অংশীদার, সমবেতী। আমরা আশা করব সমস্ত যে পরিকল্পনা আমাদের পার্টি এবং বামফ্রন্টের পক্ষ থেকে নেওয়া হবে, সেই অনুযায়ী পরবর্তী কার্যক্রম ঠিক হবে। অনেকগুলো সময় একসঙ্গে থাকা, অনেক কিছু ভাগ করেছেন, সংগঠনকে মজবুত করার জন্য অনেক সিদ্ধান্ত নিয়েছেন অনেক সময়, তো সেই সম্পর্কিত কিছু স্মৃতি আজ তো অবশ্যই মনে পড়ছে। সেটা আমি এখন বলছি না, আমার রাজনীতির সূত্রপাত তার সান্নিধ্যে এসে যুব আন্দোলন থেকে, সুতরাং এবং সমস্ত বিধানসভা সব ক্ষেত্রেই এবং পার্টির নেতৃত্বের অংশ হিসাবে তার সাথে কাজ করার যে অভিজ্ঞতা হয়েছে, সেই প্রশ্ন অনেক বড় অভিজ্ঞতা। এই মুহূর্তে আমাদের বলার মতো আপনার পরিস্থিতি নেই। আমি আপনাদের কাছে এইভাবে দুঃখ প্রকাশ করছি, কিন্তু অন্য সময়ে যখন এই প্রশ্নের স্মৃতিচারণ করার সুযোগ আসবে তখন সেটা করব। এখন আপনাদেরকে এটাই বলছি, তার এই দেহ বাড়িতে আছে, নিতর দেহ স্বাভাবিকভাবে সেই প্রশ্নে যখন কর্মসূচি ঘোষিত হবে পার্টির পক্ষ থেকে, সেই সিদ্ধান্ত মোতাবেক আমাদের পরবর্তী কার্যক্রম ঠিক হবে। ঠিক আছে, বেশ, ধন্যবাদ আপনাকে।